বাক বদলের শুরু বা টার্নিং পয়েন্ট বাংলাদেশের গণতন্ত্রের জন্য এ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন স্টার নিউজের হেড অফ নিউজ ওয়ালিউর রহমান মিরাজ। মিরাজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি যে লাইনটি বলছিলাম, বিএনপির নেতারা বলেছেন, যারা প্রার্থিতা এবং জয়ী হয়েছেন তাদের আসনগুলোতে বাক বদলের সূচনা। এই নির্বাচনটিকে আপনার কাছে কি এই বাক বদলের সূচনা বলে মনে হয়েছে কিনা, সারাদিনের যা পরিস্থিতি ছিল ভোটের? এটা তো কোনো সন্দেহ নেই যে আসলে এই নির্বাচনটা এমন একটা পরিস্থিতিতে এটা হয়েছে, জেন জিরা যে আন্দোলনটা করলো তারপরে সারা বিশ্বে কিন্তু আসলে জেন জি আন্দোলনটা হয়েছে বিভিন্ন জায়গাতে। আমরা জানি বাংলাদেশই সম্ভবত জেন জি আন্দোলনের পরে প্রথম নির্বাচন এটা হলো, এবং সেই যে একটা পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই সেই একটা নির্বাচন হলো। আমরা জানি যে বাংলাদেশে গত 17 বছর ধরে কোনো নির্বাচন, বিশ্বাসযোগ্য কোনো নির্বাচন হয়নি। সেখানে সেই একটা নির্বাচন হলো, যে নির্বাচনে যারা এতদিন আসলে ঠিক রাজনীতি করতে পারতো না, যদি আমরা এখানে বলি বিএনপির কথা বা জামাতের কথা বা অন্য যে সমস্ত দল আছে, বিশেষ করে ছাত্রদের যে দল এনসিপি, তারা সবাই মিলে এবারে নির্বাচন করলো। স্বাভাবিকভাবেই বাকবদল একটা হয়েই গেছে, ইতিহাসে একটা নতুন চ্যাপ্টার কিন্তু আসলে আমরা এটাকে বলতে পারি। এখন মূল বিষয়টা হবে যে আসলে যে বাকবদল বা যেটাকে বলা হচ্ছে নতুন একটা অধ্যায় আসলে বাংলাদেশের যে ইতিহাসে এটা হলো কিনা। কোনো সন্দেহ নেই যে আসলে এই নির্বাচনটাকে একটা বাকবদলের নির্বাচন। এটা আমরা যেমন স্টার নিউজ থেকে যেটা আমরা বলেছিলাম 26-এর নির্বাচন, কেন আসলে আমরা এটা বলেছিলাম, কারণ গুরুত্বপূর্ণ যে সময়গুলোতে যেমন 70-এর নির্বাচন হয়েছিল এখানে, বা আমরা যদি সেই 91-এর নির্বাচনের কথা যদি আমরা চিন্তা করি, অথবা 2008-এর নির্বাচন, যেগুলো নিয়ে খুব আলোচিত নির্বাচন, সেই একই রকম 26-এর নির্বাচন আসলে একটা নতুন বাংলাদেশের দিকে আসলে এখন এটা যাচ্ছে। বিপুল জন আকাঙ্ক্ষা আছে, এবং আমরা যেটা দেখছি সেটা হলো যে বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এবং কোনো সন্দেহ নেই যে আসলে বিএনপিকে এই যে জন আকাঙ্ক্ষা, বিশেষ করে তরুণদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বিএনপিকে পূরণ করতে হবে। তো স্বাভাবিকভাবে আসলে এটা যে অবশ্যই একটা বাকবদলের একটা নির্বাচন, তাতে কোনোই সন্দেহ নেই। মিরাজ, যেটি বলছিলেন যে নিরঙ্কুশ একটা বিজয় পেয়েছে বিএনপি, বিরোধী দল যে কটা আসন পেয়েছে বা এখনো চূড়ান্ত সবগুলো আমরা দেখিনি, তবে মোটামুটি যেটি ধারণা করা যাচ্ছে, বিরোধী দলটা আপনার কাছে কি মনে হচ্ছে যে আসনটি পেয়েছে তারা, এটি একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের জন্য আদর্শ একটা জায়গা তৈরি হচ্ছে কিনা? আমরা যদি চিন্তা করি যে গত 17 বছরের আসলে পার্লামেন্ট কেমন ছিল, সেখানে বিরোধী দলগুলোর অবস্থা তো খুব ভালো ছিল না। আমরা একটা যেমন এরশাদের যে দল, জাতীয় পার্টি যখন বিরোধী দলে ছিল, আমরা জানি যে তাদের একটা পরিচয় ছিল যে আপনার এই যে গৃহপালিত বলা হতো তাদেরকে, বিরোধী দল। বিএনপি যখন সর্বশেষবার যখন সংসদে ছিল 2018 সালের নির্বাচনের পরে, মাত্র 6 জন ছিল বিএনপির সংসদ সদস্য। তারা এই 6 জনই মোটামুটি একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে পেরেছিল। এবারের নির্বাচনে এখন পর্যন্ত জামাত যে পরিমাণ আসন পেয়েছে, তাতে বলা যেতে পারে যে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল জামাত হতে পারবে, বা যদি তারা চেষ্টা করে তাহলে তারা সরকারকে, বিএনপির যে সরকার হবে সেই সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারবে, যদি জামাত সেটা চেষ্টা করে। এবং কোনো সন্দেহ নেই সেই চেষ্টাটা এটা হবে, কারণ আমরা যত ইন্ডিকেশন যেটা পেয়েছি, সেখানে যদিও এই নির্বাচনের আগে বা পরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুই দলের মধ্যে দেখা গেছে, কিন্তু এটাও ঠিক, এটা বারবারই বলা হয়েছে যে একটা ফাংশনিং যে ডেমোক্রেসি, ভালো যে একটা ডেমোক্রেসি, সেটার প্রতিশ্রুতি কিন্তু এটা এসেছে। এবং আপনি হয়তো জানেন যে রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে তারেক রহমান কিন্তু বলেছেন যে ওনারা কোনো ঐক্যের সরকার আসলে গঠন করতে চান না জামাতের সাথে, কারণ ওই একটা কথা বলেছেন যে সংসদে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং বিরোধী দল যদি শক্তিশালী হয় তারাই কিন্তু আসলে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারে, বা বিভিন্ন বিষয় থাকে যেগুলো আসলে যদি সরকার একটা ওই জবাবদিহিতার মধ্যে যদি না থাকে, তাহলে পরে আসলে সেই সরকার খুব ভালো কাজ করে না। অনেক ক্ষেত্রে একনায়কতন্ত্রের একটা
মানে কি বলে, বাসনা তৈরি হয়, বাসনা তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যা খুশি তাই করে। এই কারণে আসলে একটা শক্তিশালী একটা মানে বিরোধী দল দরকার, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। যখনই একটা শক্তিশালী বিরোধী দল ছিল, সরকার অনেক ক্ষেত্রেই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে কাজ করেছে এবং সেটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়েছে। মিরাজ, আমি ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড এই কারণে যে আমরা এনসিপির প্রায় 4-5 জন তাদের প্রার্থী তারা জিতে এসেছেন এবং তারা খুব একেবারে বোঝা যাচ্ছে তারা বিরোধী দলেই থাকবেন, যেহেতু তারা 11 দলীয় জোটের সঙ্গে আছে অংশ তারা, এবং তারা কিন্তু প্রত্যেকেই বয়সে তরুণ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন এক ঝাঁক তরুণ বলতে গেলে, এবং তারা যে জুলাই মুভমেন্টের সময় একটা নেতৃত্ব দিয়েছেন পুরো জাতিকে, এবং জাতির যে আশ্বস্ত করতে পেরেছেন যে তারা বড় কিছু ঘটাতে পারেন, পরিবর্তনের সূচনা করতে পারেন। এই মানুষগুলো এই এমপি হিসেবে যখন সংসদে যাবেন, আমি ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড যে তাদের অবস্থানটা কেমন হবে, তারা অধিবেশনগুলোকে গরম করে রাখবেন কিনা। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে সেটা মনে হচ্ছে, বিশেষ করে যেমন কয়েকজন আছে খুবই বলা যেতে পারে একটা ফায়ার ব্র্যান্ড ধরনের, যেমন হাসনাত আব্দুল্লাহ। আমরা জানি যে উনি খুব সাহসী সমস্ত বক্তব্য দেন এবং বিভিন্ন সময়ে উনি বেশ একটা মানে কি বলবো, একটা শক্ত অবস্থান বলেন বা একটা মানে সাহসী অবস্থান উনি কিন্তু নিয়েছেন। সংসদে এরকম দরকার, সংসদে একেবারেই চোখের উপরে সত্যি কথাটা বলা, যেটা আসলে গণমানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেইগুলোকে সামনে নিয়ে আসা, এগুলো যদি আসলে উনি আনতে পারেন তাহলে খুব ভালো। এবং মানে যে অন্য যারা, যেমন আক্তার হোসেন, উনি তার যে রাজনীতি এতদিন যেটা ছিল, বেশ ভালো একটা রাজনীতি উনি করেছেন, সবার প্রশংসা উনি কুড়িয়েছেন। নাহিদ ইসলাম সরকারের অংশ ছিলেন দীর্ঘদিন ধরে, উনি এই যে অন্তর্বর্তী সরকারের সাথে উনি কাজ করেছেন, প্রফেসর ইউনূসের মানে ক্যাবিনেটে উনি কাজ করেছেন, স্বাভাবিকভাবে তার একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে যদি ওনারা সত্যিকার অর্থেই সরকারকে, মানে বিএনপির যে সরকার হবে সেই সরকারকে যদি জবাবদিহিতার মধ্যে আনতে চান বা রাখতে চান, এবং গণমানুষের যে প্রত্যাশা, বিকজ তারা কিন্তু আসলে গণমানুষকে অনেক ক্ষেত্রে হয়তো রিপ্রেজেন্ট করবেন, এই কারণে যেহেতু বাংলাদেশে যে 5ই অগাস্টের যে পরিবর্তন যেটা হয়েছে, সেই পরিবর্তনের নেতৃত্বে তারা ছিলেন, তারা সামনে থেকে, মোটামুটি একেবারে সামনে থেকে তারা নেতৃত্বটা দিয়েছেন। মানুষের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা তারা হয়তো ভালো বুঝবেন এখানে। তো তারা যখন আসলে এই বিষয়গুলো নিয়ে সামনে এগোবেন, আমি শিওর যে আপনারা আসলে ওই যে এক্সাইটমেন্ট যেটা কাজ করছে, তার আসলে যৌক্তিক কারণ আছে, কারণ তারা চাইলে সত্যিকার অর্থে খুব ভালো একটা ভাইব্রান্ট পার্লামেন্ট তারা কিন্তু উপহার দিতে পারবেন বাংলাদেশকে। অন্তত এই ধরনের বক্তব্য হয়তো শুনতে হবে না, আমরা আশা করতে পারি মিরাজ, যে আপনিই বলে দেন প্রধানমন্ত্রী, আমি কি বলবো। এটি খুবই আলোচিত ছিল সেই সময়, হঠাৎ করে মনে পড়লো লাইনটি। তো সেই জায়গা থেকে বলছিলাম, আমরা আজকে আমাদের যারা 11 দলীয় জোটের যেই অতিথিরা যারা এসেছিলেন, জোটের বা সেই সমমনা, তাদের বক্তব্যে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে খুবই পরিষ্কার, যে এই মুহূর্তে যেই ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশ আমরা পার করছি, এই সময়ে তারা কিছু কিছু অভিযোগ হয়তো নির্বাচন নিয়ে তাদের আছে, কিন্তু তারা সেটিকে এখন খুব বেশি হাইলাইট করতে চান না। তারা যেটি বলছেন, হ্যাঁ ভোটের যে বিষয়টি, হ্যাঁ ভোট একটা মানে ল্যান্ডস্লাইড বলতে গেলে, না এর তুলনায় অনেক বেশি, প্রায় এখন পর্যন্ত যে হিসাব আছে তার টোটাল ভোটের বোধহয় 78% হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন। তো এই যে তারা বলছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি, 180 দিন তারা ধৈর্য ধরতে চান, এবং তারা দেখতে চান যে বিএনপির জোট আসলে কি করে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে। এরপরে গিয়ে তারা হয়তো অন্যান্য যেই অভিযোগগুলো তারা এখন জমিয়ে রাখছেন সেটি হয়তো বা একসাথে তখন উপস্থাপন করবেন বা মাঠে নামতে পারেন। জুলাই সনদের যে হ্যাঁ ভোট, এটি জন আকাঙ্ক্ষা, এটি একেবারে পরিষ্কার, যেহেতু 78% ইতোমধ্যেই আপনি যেটি বলছিলেন, এই হ্যাঁ ভোটের ফলে ক্ষমতার যেই ভারসাম্য সেটি কি বস্তু ফিরবে? এটা একটু মনে হয় যে এই ব্যাপারে চিন্তার একটা বিষয় আছে। এই কারণে আমি বলছি, সেটা হলো যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, কিন্তু তাদের বেশ কিছু বিষয়ে দ্বিমত কিন্তু ছিল। তারা
নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তারপরেও তারা সেটা স্বাক্ষর করেছে এবং আমরা জানি যে সেই স্বাক্ষর করার পরে খুব যে আগ্রহ নিয়ে হয়তো স্বাক্ষর ওই সময়টায় করেছে, কিছু কিছু ক্ষেত্রে তাদের এই দ্বিমতের ব্যাপারগুলো একদম পরিষ্কারভাবে তারা এটা প্রকাশ করেছে। অন্যদিকে বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের সাথে কিন্তু জুলাই সনদের বেশ কয়েকটা জায়গাতে কিন্তু আপনি যদি একটু পরীক্ষা করে দেখেন, সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি আছে, পার্থক্য আছে। এবং বিএনপি এটা পরিষ্কার করেই বলেছে যে তারা ইশতেহারের, এটা এমন না যে তারা এটা লুকোছাপা করেছে, তারা পরিষ্কার করে বলেছে যে তারা ইশতেহারে এই জিনিসটাই চায়। এখন এই যে পার্থক্য যেটা আছে, এই পার্থক্যটা আসলে কিভাবে মিনিমাইজ হবে সেটা একটা বড় বিষয়। একটা সমালোচনা বোধহয় আপনি তখন খেয়াল করেছেন যখন বিএনপির যে নির্বাচনী প্রচারণা হচ্ছিল, যে বিএনপি কি আসলে সত্যি হ্যাঁ ভোট কি দেবে নাকি দেবে না এটা নিয়ে। এবং একটা পর্যায়ে তারেক রহমান এটা পরিষ্কার করে বললেন যে হ্যাঁ, বিএনপির উনি সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলছেন। কিন্তু আবার এই সমালোচনাটা ছিল যে হ্যাঁ ভোট হয়তো মুখে বলছে, কিন্তু হয়তো গোপনে গোপনে আবার একটা নায়েরও একটা ব্যাপার এখানে হয়তো বিভিন্ন প্রার্থী যারা ছিলেন তারা এই অভিযোগটা করেছে, বিভিন্নভাবে এটা এসেছে। এখন যেহেতু আসলে একটা জুলাই সনদের ব্যাপার আছে, আবার বিএনপি নিজস্ব ইশতেহারের ব্যাপার আছে, তাহলে পরে, কারণ বিএনপি তার ফার্স্ট কমিটমেন্ট হলো তার ইশতেহার মানে সেটা বাস্তবায়ন করা, আবার জুলাই সনদেও তারা স্বাক্ষর করেছে। কিন্তু যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, বিভিন্ন ক্ষেত্রেই আছে, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জায়গাতে আসলে তাদের একটা নোট অফ ডিসেন্ট আছে, তারা এটা দ্বিমত করছে। ওই জায়গাগুলোতে আসলে কিভাবে এখন আসলে এটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে একটু প্রশ্ন আসলে থেকেই যায়। আমরা অবশ্যই এটার দিকে হয়তো নজর রাখতে পারবো, কারণ বলা আছে যে নতুন যে সংসদ 180 দিন সেটা গণপরিষদ হিসাবে কাজ করবে, সেখানে সংবিধানের পরিবর্তন বা যদি নতুন সংবিধান অথবা সংশোধন যাই করার সেটা তখন হবে। ইন্টারেস্টিং ব্যাপার, এখন পর্যন্ত যে আসন যতগুলো বিএনপি পেয়েছে, মনে হচ্ছে যে যদি বিএনপি 200-র বেশি আসন পেয়ে যায়, 2/3 মেজরিটি যদি হয়ে যায়, বিএনপি এককভাবেই সংবিধান পরিবর্তন করতে পারবে। এবং যে পরিমাণ ভোট আসলে বিএনপি পাচ্ছে, তাতে উচ্চ কক্ষেও বিএনপির কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠতা থাকবে ওখানে। যদি তাই হয়, তাহলে পরে বিএনপির যখন নিজেই সংবিধান পরিবর্তন করতে পারবে অন্যদের কোনোরকম কোনো ভোটাভুটির সাহায্য ছাড়া, তখন ব্যাপারটা কি দাঁড়াবে। এবং এইটা আসলে আমাদের সবারই হয়তো নজর রাখতে হবে, কারণ আমরা এখনো জানি না যে আসলে এটা পরিষ্কার করে কোনো পক্ষ থেকে বলা হয়নি যে ওটা কি হবে, কিভাবে করবে। কিন্তু আমরা যদি বিএনপির ইশতেহারের দিকে তাকাই, তাহলে আমরা এটা দেখতে পাবো যে বেশ কয়েকটা জায়গাতেই কিন্তু ওই কন্ট্রাডিকশনটা আছে, এবং সেই কন্ট্রাডিকশনটা আসলে বিএনপিকেই হয়তো একটা পর্যায়ে সেটা ক্লিয়ার করতে হবে। এই জায়গাগুলোতে কিভাবে বিএনপি মানে যে জন আকাঙ্ক্ষা বলেন বা জুলাই সনদের যে ব্যাপারটা বলেন, সেটা অ্যাকোমোডেশনটা কিভাবে হবে।